সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির ৮ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। হাবিব খানের বাড়িতে মাওলানা এসেছেন। তিনি ময়মনসিংহ জামে মসজিদের পেশ ইমাম। নাম মাওলানা তাজ কাশেমপুরী। জনশ্রুতি আছে তিনি একটি জিন পালেন। জিনের নাম খামজা। জিনের মাধ্যমে তিনি জিনের দেশ থেকে গাছগাছড়ার ওষুধ এনে চিকিৎসা করেন। খামজার সঙ্গে নাকি জিনের বাদশার সখ্য আছে। জিনের বাদশা তার প্রিয় একজনকে মানুষের হাতে বন্দি দেখে ক্ষুব্ধ। মাওলানা তাজ কাশেমপুরী কঠিন লোক বলেই এখনো কিছু করে উঠতে পারছে না, তবে যে কোনো সময় অঘটন ঘটবে। মাওলানা তাজ কাশেমপুরী অত্যন্ত সাবধানে জীবনযাপন করেন। পুকুরে বা নদীতে গোসল করেন না। মানুষকে পুকুরের পানিতে ডুবিয়ে মারতে জিনরা নাকি পারদর্শী। তিনি তোলা পানিতে গোসল করেন। গলায় একটা তাবিজ পরেন। তাবিজটা আল্লাহর এক অলি স্বপ্নে তাকে দিয়েছেন। বৃহস্পতিবার রাতে তাহাজ্জুদের নামাজ শেষ করে তিনি ঘুমোতে গেছেন। তখন স্বপ্নে দেখেন সাদা আলখাল্লা পরা এক সুফি দরবেশ তাকে বলছেন, তাজ, জিনের বাদশার হাত থেকে সাবধান, একটা তাবিজ তোকে দিলাম, সব সময় গলায় পড়ে থাকবি, না হলে মহাবিপদ। মাওলানা তাজের ঘুম ভাঙল। তিনি দেখেন তার হাতের মুঠিতে রূপার এক তাবিজ। সেই থেকে তিনি তাবিজ গলায় পড়ছেন। মাওলানাকে আনা হয়েছে দোতলায় ওঠার সিঁড়িতে ফুঁ দেওয়ার জন্যে। সিঁড়ির শেষ ধাপে অনেকবার হাবিবের পা পিছলিয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে ঘটতে ঘটেনি। তার ধারণা সিঁড়ির এই ধাপে দোষ আছে, দোষ কাটানোর ব্যবস্থা। মাওলানা তাজ কাশেমপুরী সিঁড়িতে ফুঁ দিলেন। একটা তাবিজ সিঁড়ির রেলিংয়ে বেঁধে সিঁড়ি বন্ধন দিয়ে ঘোষণা করলেন, দোষী জিনিসটা থাকে পুকুর ঘাটে, সেখান থেকে উড়ে আসে। জিনিসটা যথেষ্ট শক্তিধর, তাকে পুকুর ঘাট থেকে বিদায় করা যাবে না, তবে সে যেন মূল বাড়িতে না আসতে পারে সেই ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। তবে বাড়ির মেয়েদের চুল খোলা অবস্থা এবং হায়েস নেফাজ চলাকালে পুকুরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। খারাপ জিনিস মেয়েদের খোলা চুলের মুঠি ধরে বাড়িতে ঢোকে। নাদিয়া বাবার পাশে দাঁড়িয়ে মাওলানার কথা শুনছিল। সে বিরক্ত গলায় বলল, খারাপ জিনিস বলতে কি বোঝাচ্ছেন? মাওলানা বললেন, এটা একটা হাওয়া, খারাপ হাওয়া। এর জীবন আছে? অবশ্যই আছে, তবে তাদের জীবন এবং মানুষের জীবন একরকম না। মানুষ খাদ্য গ্রহণ করে, এরা খাদ্য গ্রহণ করে না। যার জীবন আছে তার মৃত্যুও আছে, এরা কি মারা যায়? হাবিব মেয়ের দিকে তাকিয়ে বললেন, মা, চুপ করো তো, সব বিষয় নিয়ে কথা বলা ঠিক না। নাদিয়া বলল, একটা খারাপ জিনিস আমাদের পুকুর ঘাটে বসে থাকবে, আর তার বিষয়ে জানতে চাইব না, এটা কেমন কথা? আমি এখনই এলো চুলে একা পুকুর ঘাটে যাব, কিছুক্ষণ পুকুর ঘাটে বসে থাকব, তারপর ঘরে ফিরব। খারাপ জিনিসটা আমার চুলের মুঠি ধরে ঘরে ঢুকবে, তখন তাকে আমি শায়েস্তা করব। হাবিব বললেন, কিভাবে শায়েস্তা করবি? আমি কানে ধরে তাকে উঠবোস করাবো। হাবিব গম্ভীর হয়ে রইলেন। প্রণব শব্দ করে হেসে ফেলে চারদিকের পরিস্থিতি দেখে হাসি সামলানোর চেষ্টা করতে লাগলেন। হাবিব বললেন, মা, ঘরে যা। নাদিয়া বলল, আমি ঘরে যাব না, আমি পুকুর ঘাটে যাব। সে সত্যি সত্যি সিঁড়ি বেয়ে নামতে থাকলো। হাবিবের মনে হলো মেয়েকে কঠিন ধমক দেওয়া প্রয়োজন। ধমক দিতে পারলেন না। বাইরের একজন মানুষ আছে, তাছাড়া মেয়েটার সাহস দেখে তার ভালো লাগছে। মাওলানা তাজ বললেন, উচ্চশিক্ষার কিছু কুফল আছে জনাব। প্রধান কুফল মুরব্বীদের অবাধ্য হওয়া। ধর্ম শিক্ষা না হলে এটা হয়। হাবিব বললেন, আমার মেয়ের ধর্মশিক্ষা আছে, তাকে মুন্সি রেখে কোরআন পাঠ শেখানো হয়েছে। প্রতি রমজান মাসে সে কোরআন খতম দেয়। মাওলানা বললেন,
আপনার মেয়ে সত্যি সত্যি পুকুর ঘাটে গিয়েছে, এটা চিন্তার বিষয়। আমি একটা তাবিজ পাঠিয়ে দিব, চেষ্টা নিবেন যেন তাবিজটা পড়ে। আমার কেন জানি মনে উঠছে আপনার মেয়ের উপর খারাপ বাতাসের নজর আছে, লক্ষণ বিচারে সেই রকম পাই। হাবিব বললেন, তাবিজ পাঠিয়ে দেবেন, আমি ব্যবস্থা করব সে যেন পড়ে। সময় সন্ধ্যা মাখা বিকাল। নাদিয়া ঘাটে পানিতে পা ডুবিয়ে বসেছে। পুকুর ভর্তি শাপলা ফুল, ফুল রাতে ফোটে, দুপুরে নিজেকে গুটিয়ে নেয়। নাদিয়া মাথার বাঁধা চুল খুলে দিতে দিতে মনে মনে বলল, আয় খারাপ বাতাস, আয়, আমার চুল ধরে ঝুলে পড়, তোকে আমি নিজের ঘরে নিয়ে পুষব। এই সময় একটা ঘটনা ঘটল। হঠাৎ নাদিয়া দেখল শাপলা ফুলের ঝাঁকের মধ্যে একটি ডুবন্ত মেয়ের মুখ। মেয়েটির চোখ খোলা, সে পানির ভেতর থেকে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। নাদিয়া বিকট চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ঘাটে পড়ে গেল। বাড়ির প্রায় সবাই ছুটে এলো। সবার আগে উপস্থিত হলেন প্রণব। তিনি অজ্ঞান নাদিয়াকে কোলে তুলে নিলেন। হাবিব বললেন, কি সর্বনাশ, মাওলানা সাহেবকে আবার খবর দাও, ডাক্তার ডাকো। নাদিয়ার জ্ঞান ফিরল 1 ঘন্টা পর। ততক্ষণে বাড়িতে কোরআন পাঠ শুরু হয়েছে। মাদ্রাসার একদল তালিবুল এলেম এসে দোয়া ইউনুস খতম দিচ্ছে। 1,25,000 বার এই দোয়া পাঠ করতে হবে। হাবিব শম্ভুগঞ্জ থেকে ভাইপীরকে আনতে লোক পাঠালেন। যত রাতই হোক ভাইপীর যেন উপস্থিত হন। হাবিব একটা গরু সদকার ব্যবস্থা করলেন। নাদিয়ার মা জায়নামাজে বসলেন। মেয়ের জ্ঞান না ফেরা পর্যন্ত তিনি জায়নামাজ ছেড়ে উঠবেন না। নাদিয়ার জ্ঞান ফিরল রাত 8:25। সে বাবার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে। সে থরথর করে কাঁপছে। হাবিব বললেন, মা, আর কোনো ভয় নাই, ভাইপীর সাহেব চলে এসেছেন, তিনি এখনো দোয়াতে আছেন। নাদিয়া বলল, বাবা, আমি ভয় পেয়েছি, আমি খুব ভয় পেয়েছি। আর ভয় নাই মা, আমার সারা দুনিয়া একদিকে আর তুমি একদিকে। কেন ভয় পেয়েছ বলতে চাও? বলতে না চাইলে বলতে হবে না। নাদিয়া বলল, বাবা, দিঘির পানির নিচ থেকে একটা মেয়ে আমার দিকে তাকিয়েছিল। মেয়েটা মৃত না বাবা, জীবিত। মেয়েটা চোখের পাতা ফেলছিল। মেয়েটা খুব সুন্দর, গায়ের রং কাঁচা হলুদের মতো। থাক, আর বলার দরকার নাই। তোমার মা আজ সারা রাত তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। হাজেরা বিবি তখন থেকে, ও হাবু রে, ও হাবু বলে চিৎকার করছেন। তার কাছে কেউ নেই। সবাই নাদিয়াকে ঘিরে আছে। তার চিৎকার সবাই শুনেও শুনছে না। হাবিব মায়ের ঘরে ঢুকলেন। হাজেরা বিবি বললেন, শুনলাম তোর মেয়ে নাকি মারা গেছে। হাবিব বিরক্ত হয়ে বললেন, কেন কুডাক ডাকো? নাদিয়া মারা যাবে কেন? সে ভালো আছে, সুস্থ আছে। একা পুকুর ঘাটে গিয়েছিল, সেখানে কি দেখে যেন ভয় পেয়েছে। কি দেখছে? কি দেখেছে সেটা জানার কোনো প্রয়োজন নাই মা। অবশ্যই প্রয়োজন আছে, বল কি দেখছে। হাবিব বললেন, সে দেখেছে দিঘির পানির নিচে একটা মেয়ে নাদিয়ার দিকে তাকিয়ে আছে। এখন দিঘিতে জাল ফেলার ব্যবস্থা কর। জাল ফেলতে হবে কেন? কোনো এক মাইয়ারে খুন কইরা দিঘির পানিতে ফেলছে। নাদিয়া দেখছে মরা লাশ। জাল ফেলার ব্যবস্থা কর। হাবিব মার ঘর থেকে বের হলেন। থানায় খবর দিলেন। জাল ফেলার সময় পুলিশের উপস্থিতির প্রয়োজন আছে। রাত 10টায় জেলেরা পুকুরে জাল ফেলল। ঘাটে 4টা হ্যাজাক লাইট জ্বলছে। থানার ওসি সাহেব এবং সেকেন্ড অফিসার এসেছেন। তাদের জন্যে ঘাটের কাছে চেয়ার টেবিল পাতা হয়েছে। তারা অন্ধকারে বসেছেন।
সন্ধ্যার পর ওসি সাহেবের সামান্য পানের অভ্যাস আছে। তার জন্যে ময়মনসিংহ রেল স্টেশনের রিফ্রেশমেন্ট রুম থেকে জিনিস এসেছে। জিনিসের সঙ্গে চিকেন কাটলেট এসেছে। সে সময় রেলের রিফ্রেশমেন্ট রুমে বিয়ার, ভদকা এবং হুইস্কি পাওয়া যেত। প্রণব তাদের দেখাশোনা করছেন। ওসি সাহেব বললেন, হাবিব ভাইয়ের ব্যবস্থা নিখুঁত, সব দিকে তার নজর। এটা একটা আশ্চর্য ব্যাপার। এই ধরনের মানুষ দেশের লিডার হলে দেশ পাল্টে যেত। প্রণব বললেন, রাতে কিন্তু স্যার খাওয়া দাওয়া করে তারপর যাবেন। খাসি জবে হয়েছে, হাজি নূর মিয়া বাবুর্চি চলে এসেছে। ওসি সাহেব বললেন, তার কোনো প্রয়োজন নাই। যা ব্যবস্থা করে রেখেছেন তার চেয়ে উত্তম ব্যবস্থা আর কিছু হতে পারে না। প্রণব বললেন, স্যার প্রয়োজন আছে। খাওয়া দাওয়ার পর স্যার আপনাকে বিশেষ কিছু কথা বলবেন, জরুরি কথা। হাবিব ভাই কোথায়? তাকে দেখছি না। প্রণব বললেন, গভর্নর সাহেব ঢাকা থেকে টেলিফোন করেছেন নাদিয়ার খোঁজ নিতে, এই নিয়ে ব্যস্ত আছেন। ওসি সাহেব থতমত খেয়ে বললেন, অবশ্যই অবশ্যই। পুকুরে জাল ফেলে কিছুই পাওয়া গেল না। দুটা বিশাল সাইজের কাতল মাছ ধরা পড়ল, গায়ে শ্যাওলা পড়া কাতল। প্রণবের নির্দেশে একটা মাছ ওসি সাহেবের বাসায় এবং একটা মাছ সেকেন্ড অফিসারের বাসায় চলে গেল। সেকেন্ড অফিসার ওসি সাহেবের দিকে তাকিয়ে বলল, জমিদারি আইনের সময় এমন মেহমানদারি দেখেছি, তারপরে আর দেখি নাই। রাতের খাবার শেষ হয়েছে। হাবিব ওসি এবং সেকেন্ড অফিসারকে নিয়ে চেম্বারে বসেছেন। প্রণব নিজেও উপস্থিত আছেন। হাবিব বললেন, খানা কি মন মতো হয়েছে ওসি সাহেব? ওসি আখলাকুর রহমান বললেন, গত 10 বছরে এমন খানা খাই নাই। পেট ফেটে মারা যাওয়ার অবস্থা, হজমি বড়ি খাওয়া লাগবে। এখন হাবিব ভাই বলেন, আপনার জন্য কি করব? আমার জন্য কিছু করা লাগবে না, আপনাদের সামান্য সাহায্য করতে চাই। কৈতর বাড়িতে যে খুন হয়েছে সেই খুনের আসামিকে আমি খবর দিয়ে এনেছি, ফরিদ নাম। তাকে গ্রেফতার করে নিয়ে যান। আখলাকুর রহমান প্রণবের দেওয়া পান মুখে দিয়ে সরু চোখে তাকালেন। হাবিব বললেন, প্রণব, ওসি সাহেবকে ঘটনা খুলে বলো। বাড়িতে এত ঝামেলা, পরিষ্কার করে কিছু চিন্তাও করতে পারছি না, বলতেও পারছি না। দুনিয়ার কথা বলার দরকার নাই, সারসংক্ষেপ বলো। প্রণবের মুখ ভর্তি পান। তিনি চিলুমচিতে মুখের পান ফেলে দিয়ে বললেন, ফরিদ ছিল হাসান রাজা চৌধুরীর খাস কামলা। ওনার কাপড় ধোয়া, হাত পা টিপে দেওয়া, গোসল সবকিছুর দায়িত্ব তার। হাসান তাকে নিয়ে পাখি শিকারে যাবেন, বন্দুক পরিষ্কার করতে বললেন। বন্দুক পরিষ্কারের সময় দুর্ঘটনা, আচমকা গুলি বের হয়ে গেল। কাসি হাসানের মামা ফজরের নামাজ পড়তে বসেছিলেন, এক গুলিতে শেষ। স্যার, ফরিদকে নিয়ে আসি। নিয়ে আসুন। ফরিদ ঘরে ঢুকে জড়সড় হয়ে রইল। তার মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, হাতে তসবি। সে এতক্ষণ তালেবুল এলেমদের সঙ্গে দোয়া ইউনুস খতম দিচ্ছিল। আখলাকুর রহমান বললেন, তুমি হাসান সাহেবের খাস লোক? জি স্যার। শিকারে যাওয়ার আগে কি ওনার বন্দুক আগেও পরিষ্কার করেছ? জি স্যার। সেফটি ক্যাচ কাকে বলে? ফরিদ হতাশ চোখে একবার হাবিবের দিকে আরেকবার প্রণবের দিকে তাকালো। সেফটি ক্যাচ কি জানো না? জি না। পাখি শিকারের জন্য ছররা গুলি ব্যবহার হয়। ফায়ার করলে একসঙ্গে ছোট ছোট অনেকগুলি গুলি বের হয়, এতে পাখি মরে। মানুষের গায়ে লাগলে মানুষ জখম হয়, মরে না। সেদিন বন্দুকের ছররা গুলির বদলে বুলেট ছিল কি জন্যে? স্যার, আমি জানি না।
বন্দুকে ট্রিগার থাকে, ট্রিগার চাপলে গুলি বের হয়, এটা তো জানো? জি স্যার। তোমার হাসান স্যারের বন্দুকে ট্রিগার কয়টা? জানি না স্যার। মোহনভোগ বলে একটা মিষ্টি আছে, মিষ্টিটা কি? হালুয়া স্যার। এই হালুয়াকে অল্প আঁচে অনেকক্ষণ জাল দিলে হালুয়ার রস কমে যায়, হালুয়া টাইট হয়। থানায় নিয়ে আমরা প্রথম যে কাজ করি, রস কমিয়ে হালুয়া টাইট করি। তুমি বন্দুক জীবনে কোনোদিনও দেখো নাই, আর বলছো বন্দুক দিয়ে মানুষ গুলি করে মেরেছ। অপরাধ করেছে অন্য একজন, দোষ নিজের কাঁধে নিচ্ছ। ঘটনা তো এইটা। ফরিদ হতাশ চোখে হাবিবের দিকে তাকালো। হাবিব বললেন, ওসি সাহেব ঠিকই ধরেছেন, এটাই ঘটনা। আখলাকুর রহমান বললেন, আপনার মতো অতি বুদ্ধিমান লোক এত বড় ভুল করে? আসামিকে শিখিয়ে পড়িয়ে নেবেন না? হাবিব বললেন, ওসি সাহেব, শিখানোর জন্যে দায়িত্ব আপনার, আপনি শিখিয়ে নেবেন। আপনাদের জন্যে ভালো নাজরানার ব্যবস্থা করা আছে। প্রণব, নাজরানার পরিমাণ ওসি সাহেবকে কানে কানে বলো, ওনার দিল খোশ হবে। প্রণবের কথা শুনে ওসি সাহেবের দিল খোশ হল না। তিনি বিরক্তিতে ভুরু কুঁচকে বললেন, হাবিব ভাই, আপনি হয়তো জানেন না, আমি জুমনপুরের পীর সাহেবের মুরিদ হয়েছি। এইসব কাজ করা ছেড়ে দিয়েছি। পীর বাবার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, বাকি জীবন দুষ্টের দমন শিষ্টের পালন করব, এর অন্যথা হবে না। হাবিব সিগারেট ধরাতে ধরাতে বললেন, এটা অত্যন্ত ভালো খবর, এরকম অফিসারই আমাদের দরকার। সেকেন্ড অফিসার সাহেব, আপনি কি বলেন? সেকেন্ড অফিসার শুকনা মুখে বললেন, অবশ্যই অবশ্যই। হাবিব বললেন, যেহেতু পীর সাহেবের মুরিদ হয়েছেন, আপনার উচিত কোনো নির্জন জায়গায় বসে আল্লাহ খোদার নাম নেওয়া। গভর্নর সাহেবকে বলে কাল পরশুর মধ্যে আপনাকে পার্বত্য চট্টগ্রামে পাঠিয়ে দেই। নির্জন পরিবেশ পাবেন, আল্লাহ খোদার নাম নেবেন, চিল্লায় চলে যাবেন। আখলাকুর রহমান ছোটখাটো ধাক্কার মতো খেলেন। হাবিব বললেন, আপনি মদ্যপান বেশি করেছেন বলে কার সঙ্গে কি কথা বলতেছেন হিসাব নাই। এজন্যেই আল্লাহ পাক কোরআন মজিদে বলেছেন, মদ এবং জুয়া উভয়ের মধ্যেই কিঞ্চিত উপকার আছে, তবে উপকারের চেয়ে অপকার অধিক। ইহার পরেও কি তোমরা মদ্যপান থেকে বিরত হবে না? ওসি সাহেব, আপনি তো জুয়াও খেলেন, তাই না? সালাউদ্দিনের বজরায় জুয়ার আড্ডা বসে। নটি বাড়ির অল্প বয়স্ক একটা নটি মেয়েকে মাঝে মধ্যে বজরায় নিয়ে যান। মেয়েটার নাম রানী। তাকে আপনি একটা সোনার চেইন বানিয়ে দিয়েছেন। চেইনটা কেনা হয়েছে সুবল স্বর্ণকারের দোকান থেকে। ঠিক বলছি নাকি কোনো ভুল ত্রুটি করলাম? আখলাকের নেশা সম্পূর্ণ কেটে গেছে, তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। হাবিব বললেন, আমি বলেছিলাম রানী মেয়েটার সঙ্গে আপনার কিছু ঘনিষ্ঠ ছবির ব্যবস্থা করে দিতে। কিছু ছবি তারা পাঠিয়েছে, ছবি ভালো আসে নাই। আপনার চেহারা বোঝা যায়, কিন্তু রানী মেয়েটার চেহারা স্পষ্ট আসে নাই। প্রণব, ওসি সাহেব রে ছবি 3টা দেখাও। প্রণব দ্রুত আদেশ পালন করল। হাবিব বললেন, ওসি সাহেব কিছু বলবেন? রানী মেয়েটাকে দিয়ে আমি একটা মামলা করতে পারি, অপহরণ এবং ধর্ষণ মামলা। 10 বছরের জন্যে জেলে চলে যাবেন। আপনার সুবিধা হবে, জুমনপুরের পীর সাহেবের তরিকায় চলার সুযোগ পাবেন। আখলাকুর রহমান বিড়বিড় করে বললেন, আমি আপনাকে বড় ভাইয়ের মতো দেখি। এখানে আপনি আমার মুরব্বী। ছোট ভাইয়ের ভুল ত্রুটি বড় ভাই যদি ক্ষমা না করে, কে করবে? হাবিব বললেন, নাজরানা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা কি ঠিক আছে?
অবশ্যই ঠিক আছে, অবশ্যই। হাবিব বললেন, আসামি দিচ্ছি, আসামি নিয়ে যান, তাকে ভালো মতো শিখিয়ে পড়িয়ে নিবেন। হাসান রাজা চৌধুরী এবং তার পরিবারের যেন কোনো ঝামেলা না হয়। আপনি যেভাবে বলবেন ঠিক সেই মতো কার্য সম্পন্ন হবে, আমার পীর সাহেবের দোয়াই। আখলাকুর রহমান আসামি নিয়ে চলে গেছেন। ঘরে প্রণব এবং হাবিব। পাংখা পুলার রশিদ পাংখা টানছে, যদিও পাংখার প্রয়োজন নেই। আবহাওয়া শীতল, দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে। প্রণব বললেন, জোকের মুখে নুন পড়েছে, সাধারণ নুন না, সৈন্ধব লবণ। হাবিব বললেন, লবণ এখনো পড়ে নেই, লবণ পড়বে 4-5 দিনের ভেতর, যখন তারে বদলি করা হবে রামু থানায় কিংবা খাগড়াছড়িতে। প্রণব বললেন, এখন তাকে বদলি করলে তো আমাদের সমস্যা। হাবিব হাই তুলতে তুলতে বললেন, আমাদের কোনো সমস্যা নাই, ওসি আমার কাছে ছুটে আসবে তদবিরে, আমি তদবির করে বদলি বন্ধ করব। ওসি আমার কাছে বাকি জীবনের জন্য বাঁধা থাকবে। এখন বুঝেছ? জলের মতো পরিষ্কার বুঝেছি। মেয়ে ছেলের কান্না শুনছি, কে কাঁদে? ফরিদের বউ। অল্প দিনেই দেখি স্বামীর প্রতি তার বিরাট দরদ হয়েছে। প্রণব বললেন, তা হয়েছে। হাসান রাজা চৌধুরীকে বলবে আমার বাড়িতে থাকার তার আর কোনো প্রয়োজন নাই, সে এখন নিশ্চিন্ত মনে তার বাড়িতে গিয়ে থাকতে পারে। জি বলবো, আপনার সঙ্গে ছোট্ট একটা কথা ছিল। বলো। তোমার কোনো কথাই তো ছোট না, ডালপালায় বিশাল বটবৃক্ষ, বটবৃক্ষের যেমন ঝুড়ি নামে তোমার কথারও তেমন ঝুড়ি নামে। বলো কি কথা? প্রণব বললেন, নাদিয়া মামুনির এক শিক্ষক এসেছেন ঢাকা থেকে, নাদিয়া মামুনির সঙ্গে দেখা করতে চান, আপনার সঙ্গে দেখা করতে চান। তাকে অতিথি ঘরে থাকতে দিয়েছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। বাড়িতে এত ঝামেলা, এই জন্য আপনাকে কিছু জানাই নাই। হাবিব বললেন, না জানিয়ে ভালো করেছ, এখন না জানিয়ে সকালে জানালে আরো ভালো হতো। হাবিব উঠে পড়লেন, তার ভুরু কুঁচকে আছে। তালিবুল এলেমরা নিচু গলায় দোয়া পাঠ করেই যাচ্ছে। এদের গলা ছাড়িয়ে শোনা যাচ্ছে ফরিদের স্ত্রীর কান্না। নাদিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। লাইলি মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। ঘরে হ্যারিকেন জ্বালানো, জ্বলন্ত অগ্নির কাছে খারাপ কিছু আসতে পারে না। খাটের নিচে একটা মালসায় সরিষা এবং এক গোছা চাবি রাখা হয়েছে। নাদিয়ার গলায় 3টা ভারী তাবিজ, 2টা দিয়েছেন শম্ভুগঞ্জের পীর সাহেব, একটা মাওলানা তাজ কাশেমপুরি। নাদিয়ার ঘরে 2জন কাজের মেয়ে, তারা ঘোমটা দিয়ে জায়নামাজে বসে মাথা দুলিয়ে দুলিয়ে নিঃশব্দে কোরআন পাঠ করছে। হাজেরা বিবির মাথা আজ মনে হয় একেবারেই ঠিক নেই। তিনি সুর করে মাতম করছেন, আমার নাতনি মারা গেছে গো, কেউ আমারে খবর দিল না গো, নাতনির মরা মুখ আমারে কেউ দেখাইল না গো, আমি তার শাদি দেখলাম না গো। রাত 3টায় নাদিয়ার ঘুম ভাঙল। সে চাপা গলায় ডাকল, মা। লাইলি সঙ্গে সঙ্গে বললেন, এই যে আমি। পুকুরের পানির নিচে আমি যে মেয়েটাকে দেখেছি, সে কাঁদছে, আমি তার কান্নার শব্দ শুনতে পাচ্ছি। মা, তুমি কি শুনতে পাচ্ছ? পাচ্ছি, কাঁদতেছে ফরিদের পোয়াতি বউটা। কেন কাঁদছে? এরা গরিব দুঃখী মানুষ, এদের নানান কষ্ট,
কোন কষ্টে কাঁদে কে জানে। একটু খোঁজ নিবে মা? সকালে খোঁজ নিব, এখন তোকে ছেড়ে যাব না। অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি মা, স্বপ্নটা বলি? দিনের বেলা বলিস, রাতে স্বপ্ন বলতে নেই। কিচ্ছু হবে না মা, শোনো। আমি স্বপ্নে দেখি পানিতে বিরাট বড় একটা ডেগ। আমি সেই ডেগের ভেতর বসে আছি, ডেগটা ভাসতে ভাসতে যাচ্ছে। মাঝে মাঝে আমি ডেগের ভেতর থেকে মাথা বের করছি, তখন দেখি চারদিকে পানি, সমুদ্রের মতো, কিন্তু কোনো ঢেউ নেই, বাতাসও নেই। তারপরেও ডেগটা ভাসতে ভাসতে যাচ্ছে। ভয়ঙ্কর স্বপ্ন, কিন্তু আমার একটুও ভয় লাগছে না। লাইলি বললেন, ভালো কোনো তফসিরকারীর কাছে স্বপ্নটা বলে পাঠাবো, উনি তফসির করবেন। আমার যে স্যারের কথা তোমাকে বলেছি মা, উনি যে কোনো স্বপ্নের লৌকিক ব্যাখ্যা করতে পারেন। তোর ওই হিন্দু স্যার, ওনার অনেক বুদ্ধি মা। ছাত্রদের কাছে স্যারের অনেকগুলি নাম আছে। একটা নাম হলো মালাউন শার্লক হোমস। স্যারের কথা থাকুক মা, তুই আরাম করে ঘুমা। আমি সারা রাত তোর মাথা বিলি করে দেব। এক গ্লাস গরম দুধ খাবি? খাবো মা, আমার দাদির সঙ্গে ঘুমাতে ইচ্ছা করছে। লাইলি বললেন, তুই এইখানেই ঘুমাবি। হাবিব নাদিয়ার স্যারের সঙ্গে বসেছেন। মেহমানদের সঙ্গে তিনি বাংলা ঘরে বসেন, মামলা মোকদ্দমার লোকজনের সঙ্গে চেম্বারে। জনাব, আমার নাম বিদ্যুৎকান্তি দে। হাবিব বললেন, আপনার নাম আমি আমার কন্যার কাছ থেকে শুনেছি। সে আপনার কাছ থেকে কি একটা ম্যাজিকও যেন শিখেছে। রাতে আপনার থাকার কি কোনো সমস্যা হয়েছিল? জি না। খাওয়া দাওয়ায় কি কোনো তকলিফ হয়েছে? আমার মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে ব্যস্ততা গেছে। এখন সে কেমন? সে ভালো আছে। তার সঙ্গে একটু দেখা করব। হাবিব বললেন, আমাদের এই বাড়ি একটা প্রাচীন বাড়ি। প্রাচীন বাড়ির প্রাচীন নিয়ম কানুন। অনাত্মীয় পুরুষ মানুষের অন্দরমহলে প্রবেশ নিষেধ। নাদিয়ার শরীরের এখনো এমন অবস্থা না যে সে বাইরে এসে আপনার সঙ্গে দেখা করবে। আপনার স্কলারশিপের কি যেন সমস্যার কথা নাদিয়া বলেছিল। কাগজপত্রগুলি যদি রেখে যান তাহলে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারি। বিদ্যুৎকান্তি দে বললেন, স্কলারশিপের সমস্যা সমাধানের চেয়ে নাদিয়ার সঙ্গে দেখা করা এখন আমার অনেক জরুরি। হাবিবের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল। তিনি তার সামনে বসা যুবকের দিকে তাকিয়ে রইলেন। যুবকের কথাবার্তার মধ্যে উদ্ধত ভঙ্গি আছে, তবে অত্যন্ত আত্মবিশ্বাসী ছেলে। আত্মবিশ্বাস চোখের তারায় ঝলমল করছে। হিন্দুদের চোখে মুখে এক ধরনের কাঁচুমাচু নিরামিষ ভাব থাকে, এর মধ্যে তা নেই। হাবিব বললেন, আমার মেয়ের সঙ্গে দেখা হওয়া অত্যন্ত জরুরি কেন? বিদ্যুৎ বললেন, অ্যান্টিগ্র্যাভিটির একটা ম্যাজিক শেখার তার খুবই শখ ছিল। ম্যাজিকের আইটেমটা সঙ্গে করে নিয়ে এসেছি। যেহেতু তার শরীরটা খারাপ, ম্যাজিকটা শিখলে ভালো লাগবে। আপনি জিনিসটা রেখে যান, আমি মেয়ের কাছে পৌঁছে দেব। ম্যাজিকটা কিভাবে দেখাতে হবে সেটা তো তাকে বলতে হবে। আপনি কাগজে লিখে দিয়ে যান, তাতে হবে না? হ্যাঁ, হবে। আচ্ছা, আমি যদি আজ 6টা পর্যন্ত আপনার বাড়িতে থাকি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই।
ঠিক সন্ধ্যা 6টায় আপনি কি আমাকে 10 মিনিট সময় দেবেন? তখন ম্যাজিকের বোতলটা আপনার হাতে বুঝিয়ে দেব। ঠিক আছে, সন্ধ্যা 6টায় আমি চেম্বারে উপস্থিত থাকব, একসঙ্গে চা খাবো। বিদ্যুৎ বলল, আমার একটা ছোট্ট আর্জি। আমরা চাটা খাবো দিঘির ঘাটে। বিশেষ একটি কারণে দিঘির ঘাটে উপস্থিত থাকতে বলছি, যদি আপনার তেমন কোনো সমস্যা না হয়। হাবিব কিছু না বলে উঠে দাঁড়ালেন। 6টা বাজে, সূর্য ডুবি ডুবি করছে। হাবিব দিঘির ঘাটেই উপস্থিত হলেন, তার সঙ্গে প্রণব আছে। রশিদ এসেছে ট্রেতে করে চা নিয়ে। বিদ্যুৎ হাবিবের দিকে তাকিয়ে বললেন, আপনি কি ঘাটের ঠিক এই জায়গাটায় বসবেন? আপনার মেয়ে সন্ধ্যা 6টার দিকে এখানে বসে ভয় পেয়েছিল। কষ্ট করে বসুন প্লিজ। হাবিব বসলেন। বিদ্যুৎ বললেন, এখন আপনি ডান দিকে তাকান। শেষ সূর্যের আলো আপনার গায়ে পড়েছে, সেখান থেকে প্রতিফলিত হয়েছে দিঘিতে। আপনার কি মনে হচ্ছে দিঘির পানির ভেতর আপনি নিজেকে দেখছেন? নাদিয়ার ক্ষেত্রে ঠিক এই ঘটনাটা ঘটেছে। সে ভয় পেয়েছে পানিতে নিজের ছায়া দেখে। যে কোনো কারণেই হোক, সে আগে থেকেই ভয়ে অস্থির ছিল। দিঘির পানিতে নিজেকে দেখে সেই ভয়ে তুঙ্গস্পর্শী হয়েছে। হাবিব চুপ করে রইলেন। বিদ্যুৎ বললেন, সে নিজেকে চিনতে পারেনি, তার কারণ আছে। শেষ বিকেলের আলো হয় গাঢ় হলুদ থেকে লাল, অর্থাৎ লঙ্গার ওয়েভলেংথের আলো। নাদিয়ার গায়ের রং শ্যামলা। সে দেখেছে প্রায় হলুদ রঙের একটা তরুণীকে। প্রণব বললেন, আপনার বুদ্ধিতে চমৎকৃত হয়েছি, বিশেষভাবে চমৎকৃত হয়েছি। স্যার কি বলেন? হাবিব বললেন, এমন জটিল একটা বিষয়ে এত সহজ ব্যাখ্যা চিন্তা করি নাই। বিদ্যুৎ বললেন, আমরা প্রকৃতিকে অতি রহস্যময় কিছু ভেবে দূরে সরিয়ে রাখি। প্রকৃতি কিন্তু মোটেই রহস্যময় না। প্রকৃতি বিশাল একটা সরল অঙ্কের মতো, যার উত্তর আমাদের জানা। হয় 0 আর না হয় 1, এর বাইরে না। আমরা দিঘির ঘাটে বসে একটা সরল অঙ্ক কষেছি, উত্তর পেয়েছি 0, অর্থাৎ ভূতপ্রেত বলে কিছু নেই। প্রণব বললেন, ঘাটে ভূত না থাকলেও এই বাগানে অবশ্যই আছে। একটা ঘটনা বলি। শীতের সময়, কার্তিক মাস, বাগানের 2টা খেজুর গাছ কাটানো হবে, গাছি খবর দিয়েছি। হাবিব প্রণবকে থামিয়ে দিয়ে বললেন, এই গল্প এখন থাকুক। বিদ্যুৎ বললেন, এই খামটা আপনি রাখুন, নাদিয়াকে পৌঁছে দেবেন। অ্যান্টিগ্র্যাভিটি ম্যাজিকের কৌশলটা এখানে লেখা আছে। আমি চা খেয়ে ঢাকার দিকে রওনা হব। হাবিব মেয়েকে চিঠি দেওয়ার আগে খাম খুলে নিজে পড়লেন। কাজটা যে অন্যায় তাও না। মেয়ে বড় হলে তার উপর নজর রাখতে হয়। সন্তানের প্রতি অনেক কর্তব্যের মধ্যে এটাও কর্তব্য। যারা কর্তব্য পালনে ভুল করে তারাই বিপদে পড়ে। হাবিব মন দিয়ে চিঠিটা পড়লেন, 2বার পড়লেন। সাধারণ চিঠি, তারপরেও সাংকেতিক কিছু থাকতে পারে। নাদিয়া, তুমি অসুস্থ বলে তোমার সঙ্গে দেখা হলো না। অসুস্থতার মূল কারণ ধরে দিয়েছি, কাজেই তুমি দ্রুত আরোগ্য লাভ করবে বলে আমার ধারণা। তোমার অতি পছন্দের অ্যান্টিগ্র্যাভিটি বটলের ম্যাজিকের কৌশলটা শোনো। বাদামি রঙের একটা কাচের বোতল এবং দড়ি দিয়ে যাচ্ছি। বোতলের মুখের ব্যাস দড়ির মুখের ব্যাসের চেয়ে বড়, কাজেই দড়ির মাথা কামড়ে ধরে বোতল শূন্যে ঝুলতে পারবে না, গ্র্যাভিটির কারণে পড়ে যাবে। বোতলের ভেতর কর্কের একটা গোল বল আছে। ম্যাজিকের মূল কৌশল ওই গোল বলে। ম্যাজিশিয়ান হিসেবে তোমার কাজ হলো কোনোভাবে দড়ি এবং বোতলের মুখের মাঝখানে কর্কটা নিয়ে আসা। তাহলে কার্যসিদ্ধি হবে। বোতল মাধ্যাকর্ষণ শক্তিকে কলা দেখিয়ে
দড়ির মাথা কামড়ে ঝুলে থাকবে। ভালো কথা, কর্কটা শুরুতে বোতলের ভেতর থাকলে কিন্তু হবে না, কারণ বোতলটা দর্শক দেখতে চাইবে। কর্কের বল পাম করে হাতে লুকিয়ে রাখতে হবে। তুমি ভালো থাকো। ইতি বিদ্যুৎকান্তি। পুনশ্চ, সাপ এবং আপেল বিষয়ের যে বইটি তুমি দিয়েছ তার মতো খারাপ বই আমি অনেক দিন পড়িনি। সর্বমোট 8টি গল্প, প্রতিটি একটার চেয়ে আরেকটা খারাপ। বইটির নাম হওয়া উচিত ছিল 8টি নিকৃষ্ট গল্প। হাবিব চিঠি শেষ করে ভুরু কুঁচকে বসে রইলেন। নাদিয়া তার শিক্ষককে গল্পের বই কেন দেবে? তার সমস্যা কি?